আসসালামু আলাইকুম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি এখন শুরু করব ক্লাস। আজকে আমাদের পর্যায় সারণী তোমাদের যেখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে যেখান থেকে, ওখান থেকে আমরা আজকে শুরু করব। তো শুরু করার আগে আমি একটু বলতে দিচ্ছি যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আহ, কার কার কি প্রবলেম। যখন আমি ক্লাস শুরু করব, আমি পড়াতে থাকবো, যে যেখানে বুঝবা না ওখানে কমেন্ট করবে। আমি আশা করব সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তারপরেও যদি কারো কমেন্টের অ্যান্সার না পাও, তাহলে তোমরা পরবর্তীতে মেসেঞ্জারে বা ইমোতে আমার কাছ থেকে জেনে নিতে পারবা। আর এখন আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা, মানে আমি যে কথা বলতেছি এটা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি দেখতেছি। একটু একটু আমাকে কমেন্ট করো যে আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমি যে কথা বলতেছি আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, ওকে। একটু সাউন্ড ক্লিয়ার আসে কিনা আমাকে একটু জানাও কমেন্ট করে, সাউন্ড আসতেছে কিনা। ওয়ালাইকুম আসসালাম আলামিন। গুড। সাদিয়া লিখছো যে আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা যখন আমরা ইউটিউবে পড়াইছিলাম বা আমাদের যখন রেগুলার ক্লাস ছিল, তখন আমরা পর্যায় সারণীর ইতিহাস বা পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা জানবো এরপরের টপিক, যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য শুরু করার আগে আমরা একটু আহ, দেখতেছি যে পর্যায় সারণীটা আসলে কেমন ছিল। দেখো, আমাদের যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এরকম ছিল পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমাদের এরকম কতগুলো খাড়া কলাম ছিল পর্যায় সারণীতে, কতগুলো খাড়া কলাম ছিল আর কতগুলো আনুভূমিক সারি ছিল। এই যে খাড়া কলামগুলো, এই খাড়া কলামগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। খাড়া কলামগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। আর এই যে আনুভূমিক সারিগুলো, আনুভূমিক সারিগুলোকে বলা হয় ভূমির সাথে যে আনুভূমিক সারিগুলো আছে সারিগুলোকে বলা হয় পর্যায়। আমরা আগে জেনেছি যে যদি পর্যায় সারণীতে এই যে আনুভূমিক সারিগুলোতে যদি আমরা বাম থেকে ডান দিকে অগ্রসর হই, তাহলে মৌলসমূহের ধর্মের ক্রম পরিবর্তন ঘটে। এবং আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচে যাই, তাহলে সবগুলো মৌলের ধর্ম একই রকম হয়। এখন আমরা এই যে গ্রুপ এবং পর্যায়, এই গ্রুপ এবং পর্যায় সম্পর্কে জানবো, অর্থাৎ পর্যায় সারণীর সামগ্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আশা করি তোমরা গ্রুপ এবং পর্যায় ক্লিয়ার। গ্রুপ কাকে বলে? গ্রুপ পর্যায় সারণীতে যে খাড়া কলামগুলো আছে এগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী, আর পর্যায় সারণীতে যে আনুভূমিক সারিগুলো আছে এগুলোকে বলা হয় পর্যায়। এই দুইটা সংজ্ঞা পরীক্ষা আসে, একটু শিখে নিবা। আচ্ছা, আমরা এখন প্রত্যেকটা গ্রুপ এবং প্রত্যেকটা পর্যায় সম্পর্কে জানবো। প্রথমে আমরা চলে আসি পর্যায়।
আমরা জানি যে আমাদের পর্যায় সারণীতে মোট 7টি আনুভূমিক সারি বা পর্যায় বিদ্যমান। এর মধ্যে প্রথম যে পর্যায়টি আছে, প্রথম পর্যায়টিতে মৌল আছে হচ্ছে 2টি, এবং এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়। অতি সংক্ষিপ্ত পর্যায়। আমরা যদি দেখি যে পর্যায় দ্বিতীয় এবং তৃতীয়, এই দুটোর মধ্যে হচ্ছে মৌল আছে আমাদের 8টি করে, এবং এটাকে বলা হয় হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়। 8টি করে মৌল আছে এবং এই পর্যায়গুলোকে বলা হয় হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়। দেখো পর্যায় সারণীতে এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়, একটা মৌল 2টা মৌল বিদ্যমান, এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 2 এবং 3-এর মধ্যে হচ্ছে কয়টি করে? 8টি করে মৌল বিদ্যমান। এজন্য এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, আর এটাকে বলা হয় হচ্ছে গ্রুপ 2 এবং 3, পর্যায় 2 এবং 3কে বলা হয় হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়, এবং এতে মৌল বিদ্যমান হচ্ছে 8টি করে। নোটিফিকেশনে যাও। আচ্ছা, আমাদের চতুর্থ ও পঞ্চম পর্যায় মৌল আছে তোমার 18টি করে। এটাকে বলা হয়েছে দীর্ঘ পর্যায়। আর আমাদের ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে মৌল আছে 32টি করে, 32টি করে। এটাকে বলা হয় হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। অর্থাৎ আমরা যদি একটু পর্যায় সারণীর দিকে তাকাই তো দেখব যে চতুর্থ এবং পঞ্চম পর্যায়, এই দুটা পর্যায়ের মধ্যে হচ্ছে 18টি করে মৌল বিদ্যমান। দেখো চতুর্থ এবং পঞ্চম, এখান থেকে আমরা যদি গুণে বাম থেকে ডান দিকে আসি তাহলে হচ্ছে 18টি করে মৌল দেখব। এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে মোট মৌল হচ্ছে 32টি করে। কিন্তু আমরা যদি পর্যায় সারণীতে একটু গুণে দেখি যে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত মৌল হয় হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি 16টি, কিন্তু আমরা বলছি যে 32টি করে মৌল আছে। অর্থাৎ এই যে ফাঁকা ঘরটা আছে যেখানে তোমরা দেখবে একটু বইতে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এখানে মোট 15টি মৌল আছে। এই 15টি মৌলর ধর্ম এবং ভর একই রকম, ভর না, এদের ধর্ম প্রায় একই রকম। এই জন্য এই 15টি মৌলকে এই গ্রুপ 3 এবং গ্রুপ 6-এর এই ঘরটিতে, পর্যায় 6 এবং গ্রুপ 3-এর এই ঘরটিতে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ পর্যায় 6-এর এই ঘরটির মধ্যে মোট 15টি মৌল আছে। এই মৌলগুলোকে একটি ঘরের মধ্যে, যেহেতু এদের ধর্ম একই রকম, তাই এদেরকে একই ঘরে স্থান দেওয়া পসিবল না। এই জন্য এই মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদা করে একটি সারিতে রাখা হয়েছে। এই মৌলগুলো যদি সবগুলো মৌলকে একই ধর্ম বিশিষ্ট সবগুলো মৌলকে এই ঘরে স্থান দেওয়া হইতো তাহলে হচ্ছে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হইতো। এই জন্য হচ্ছে এই মৌলগুলোকে এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে, কিন্তু মৌলগুলোকে মূল পর্যায় সারণীর নিচে আরেকটি সারি করে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে এই ঘরের মধ্যে মোট 15টি মৌল আছে। সেক্ষেত্রে গ্রুপ 6-এর মধ্যে মোট 32টি মৌল বিদ্যমান। এখানে 15টি আর এখানে 15টি, মোট এখানে 16টি, এখানে 15টি, মোট হচ্ছে 32টি করে মৌল বিদ্যমান। এখানে 17 আর এখানে হচ্ছে 15, মোট হচ্ছে 32 বা 32টি। যেহেতু এই সারির প্রথম মৌলটির নাম হচ্ছে ল্যান্থেনাম, এই জন্য এই সারিটাকে বলা হয় হচ্ছে
ল্যান্থেনাইট সারি। ঠিক সপ্তম পর্যায়ে একই অবস্থা, যে সপ্তম পর্যায়ের এই ঘরটিতে মোট পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত মোট 15টি মৌল বিদ্যমান। এই 15টি মৌলকে এই ঘরে স্থান না দিয়ে মূল পর্যায় সারণীর নিচে একটা আলাদা করে সারি করে স্থান দেওয়া হয়েছে। যদি এই 15টি মৌলকে এই ঘরে স্থান দেওয়া হইতো তাহলে হচ্ছে, অর্থাৎ গ্রুপ 7-এর পর্যায় 7-এর মধ্যে স্থান দেওয়া হইতো, তাহলে মূল পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হইতো। এজন্য এই 15টি মৌলকে নিচে আরেকটি আলাদা সারি করে স্থান দেওয়া হয়েছে। যেহেতু এই সারির প্রথম মৌলটির নাম অ্যাক্টিনিয়াম, এই জন্য সারির নাম হয়েছে অ্যাক্টিনাইট সারি। এই হচ্ছে আমাদের সবগুলো পর্যায়ের বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথম পর্যায়ের মৌল আছে 2টি অতি সংক্ষিপ্ত পর্যায়, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টি, এটা সংক্ষিপ্ত পর্যায়, এবং চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল আছে 18টি, এটা হচ্ছে দীর্ঘ পর্যায়। আর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল আছে 32টি করে, এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। আচ্ছা আচ্ছা বায়োলজি পড়াবো, বায়োলজি ক্লাস পরেরটা নিব, এখন আজকে কেমিস্ট্রি ক্লাস করো। আচ্ছা বায়োলজি পড়াবো, তানজিলা আক্তার পলি স্যার আরেকবার একটু বুঝান। আচ্ছা আরেকটু বুঝাই দিচ্ছি। ওটা 15-16 না, আচ্ছা এটা ওটা হচ্ছে 2টা মিলে তুমি ওখানে গুণে দেখো 32টা মৌল হয়। 2টা মিলে দেখো 32টা মৌল হয়। আমি একটু কমেন্টগুলো দেখতেছি। আচ্ছা উপরে একটু খাদিজা বেগম হচ্ছে তুমি একটু উপরে গুণে দেখো উপরে হচ্ছে তোমার 2টা মিলে হচ্ছে ল্যান্থেনাইট সারি। ও আচ্ছা 16-17 ঠিক আছে। হ্যাঁ আবিদা ঠিক আছে, তুমি হচ্ছে আলামিনের অ্যান্সার দিয়ে দিছো। আমি একটু কমেন্টগুলো দেখে নেই, আসে না। ও আচ্ছা আচ্ছা 1 মিনিট আমি ঠিক আছে, অ্যাড পাঠানো হয় নাই তো। আচ্ছা আমরা একটু পরের তো যাই হচ্ছে পর্যায়তে যাই। এখন আমরা শিখবো গ্রুপ। আমরা জানি যে পর্যায় সারণীতে মোট 18টা গ্রুপ আছে। এই 18টা গ্রুপের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা আমি একটু বলে নিচ্ছি, আমার আরেকটা ফোনে তোমাদের কমেন্ট পড়ার জন্য একটা ফোন রাখছি, কিন্তু ভুলবশত হচ্ছে তোমাদের পেজ থেকে এই ফোনটাতে হচ্ছে মানে লাইক দেওয়া হয় না, এই জন্য আমি লাইভ ভিডিওটা পাচ্ছি না। নেক্সট ক্লাস থেকে আমার এই ফোনের মধ্যে হচ্ছে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো, পড়ে হচ্ছে তোমাদেরকে কমেন্টের অ্যান্সার করতে পারবো, সমস্যা হবে না। আজকে হচ্ছে একটু পরপর আমি হচ্ছে আমার ফোনে গিয়ে দেখতে হবে তোমাদের কমেন্টগুলো আর কি। নেক্সট ক্লাস থেকে আর এই ত্রুটিটা আর হবে না, ঠিক আছে? তো আমাদের গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1-এ মোট মৌল আছে 7টি, এবং এই মৌলগুলোকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। আচ্ছা কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে, আমরা জানি যে গ্রুপ 1-এর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম ইত্যাদি মৌল আছে গ্রুপ 1-এর মধ্যে। তারপরে হচ্ছে এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো
যখন হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে এরা অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ তৈরি করে, অর্থাৎ সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, এরকম অক্সাইড তৈরি করে। এই অক্সাইডগুলো হচ্ছে তীব্র ক্ষার ধর্ম বিশিষ্ট। এই যে অক্সাইড যৌগগুলো তৈরি হয় এই অক্সাইড যৌগগুলো তীব্র ক্ষার ধর্ম বিশিষ্ট, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এই যৌগগুলো অন্য যৌগের সাথে যে বিক্রিয়া করে ক্ষার জাতীয় তীব্র ক্ষার জাতীয় যৌগ তৈরি করে, তাই এই গ্রুপ 1 এর মৌলসমূহকে বলা হয় ক্ষার ধাতু। আমরা এবারে শিখবো হচ্ছে গ্রুপ 2, এরা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। গ্রুপ 2 এ মোট মৌল আছে, গ্রুপ 2 এ মোট মৌল আছে তোমার 6টি করে, এবং এই মৌলগুলো যেমন হচ্ছে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই মৌলগুলো যখন হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, তখন এই অক্সাইড যৌগগুলো আমরা জানি যে এটা দুজনের 2, এটা দুজনের 2, এটা দুজনের 2, অক্সিজেন যৌগনীয় 2, এই জন্য অক্সাইডগুলো বেরিয়াম অক্সাইড এভাবে হবে সংকেতগুলো। তো এই যে যৌগগুলো তৈরি হয় অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই যৌগগুলো মানে গ্রুপ 2 এর যৌগগুলো, গ্রুপ 2 এর মৌলগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে অক্সাইড তৈরি করে, এই অক্সাইড সমূহ ক্ষারধর্মী, অর্থাৎ এরা তীব্র ক্ষার ধর্ম দেখায়, এবং এরা ক্ষার ধর্ম দেখায়, এবং এই মৌলগুলো গ্রুপ 2 এর এই প্রত্যেকটি মৌলকে মাটিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। এই কারণে এই মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু অর্থাৎ আমরা যখন পর্যায় সারণীর গ্রুপ 2 এ দেখব, গ্রুপ 2 এ দেখব যে 6টি করে মৌল বিদ্যমান। কয়টি করে মৌল বিদ্যমান? 6টি করে মৌল বিদ্যমান, এবং এই 6টি মৌল অক্সিজেন বা হচ্ছে হাইড্রোক্সাইড বা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে যে যৌগগুলো তৈরি করে ওই যৌগগুলো হচ্ছে ক্ষার ধর্ম বিশিষ্ট। কি ধর্ম বিশিষ্ট? ক্ষার ধর্ম বিশিষ্ট। এবং এই মৌলগুলো মাটিতে পাওয়া যায়, বা এই যৌগগুলো বা মৌলগুলো এদের তৈরি যৌগ বা মৌল বেশিরভাগই হচ্ছে মাটিতে পাওয়া যায়, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এই হচ্ছে গ্রুপ 1 এবং 2 এর বৈশিষ্ট্য। আমি মুছে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি কমেন্ট দেখব। স্যার আপনি দয়া করে একটা কথা 2 বার পরে রিপ্লাই করবেন। ও আচ্ছা ঠিক আছে, রিপ্লাই করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা গ্রুপ 3, আমরা যদি গ্রুপ 3 এ গুনি তাহলে দেখবো যে মোট মৌল আছে হচ্ছে 32টি করে। গ্রুপ 3 এ মোট মৌল আছে 32টি। আচ্ছা, এখন গ্রুপ 3 এ 32টি মৌল, আর হচ্ছে গ্রুপ 4 এ বাংলাতে লিখে দেয় এটা, গ্রুপ 3 মৌল আছে 32টি করে। গ্রুপ 4 এ মৌল আছে 12টি, সরি গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মোট মৌল আছে 4টি করে। আচ্ছা, আর হচ্ছে গ্রুপ 11 মোট মৌল আছে 4টি। আচ্ছা,
আমরা গ্রুপ 3 এ মৌল আছে 32টি করে। তোমরা যদি একটু গুণে দেখো বইয়ের মধ্যে, আমরা একটু বইয়ের পর্যায় সারণীটা দেখি। এ হচ্ছে আমাদের গ্রুপ 3, স্ক্যানেডিয়াম, ইট্রিয়াম, তারপর আছে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত। তো পারমাণবিক সংখ্যা গ্রুপ 3 এ মৌল আছে, ও আচ্ছা এটা হচ্ছে বাংলায় হবে গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত। আচ্ছা দেখো মোট 4টি করে মৌল আছে, তো এখানেও 4। দেখো আমাদের গ্রুপ 3 যেটা, গ্রুপ 3 এ মোট আমি বলছি যে 32টি করে মৌল আছে। তো গ্রুপ 3 এ তোমরা দেখো এখানে আছে 2টা, আর এখানে 15টা, এখানে 15টা, অর্থাৎ মোট হচ্ছে 30টা, 2টা 32টা। আমরা জানি যে এখানে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, মোট এই 15টি মৌল এই ঘরে বিদ্যমান, অর্থাৎ গ্রুপ 3 এর মধ্যে। আর এখানে পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, মোট 15টি মৌল অ্যাক্টিনাইড সারিতে এই 15টি মৌল তোমার হচ্ছে এটা গ্রুপ 3 এ বিদ্যমান। তাহলে এখানে 15টা মৌল অ্যাক্টিনাইড সারির, আর এখানে 15টা মৌল ল্যান্থানাইড সারির, আর এখানে 2টা, মোট হলো কয়টা? 32টা। এই 32টা মৌল মিলে হচ্ছে আমাদের গ্রুপ 3। আচ্ছা, এই গ্রুপ 3 এর কোনো বিশেষ নাম নেই। আমরা চলে যাব হচ্ছে গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত। গ্রুপ 4 থেকে দেখো, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে মোট 4টি করে মৌল বিদ্যমান, মোট 4টি করে মৌল বিদ্যমান। গ্রুপ 4 এর ভিতরে এ হচ্ছে গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত। তো গ্রুপ 4 এর কোনো বিশেষ নাম নেই। আমরা চলে যাব হচ্ছে গ্রুপ 11 এর মধ্যে। গ্রুপ 11, তো গ্রুপ 11 এর মধ্যে মোট মৌল আছে হচ্ছে 4টি, মোট মৌল আছে 4টি। এই 4টি মৌলকে, যেমন এগুলা এখানে আছে কি কি আমরা দেখতে পাচ্ছি যে কপার, সিলভার, তারপরে হচ্ছে গোল্ড। এই যে মৌলগুলো কপার, সিলভার, গোল্ড, এই মৌলগুলো হচ্ছে আগের দিনে এবং বর্তমানে এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়। আগের দিনে এগুলো দিয়ে হচ্ছে, আগের দিনে কাগজের টাকার, আমরা সবাই জানি যে আগের দিনে হচ্ছে কাগজের টাকার প্রচলন ছিল না। তখন হচ্ছে এই ধাতুগুলা দিয়ে মুদ্রা তৈরি করা হতো, এবং এগুলো দিয়ে হচ্ছে বাজারে মানে পণ্যের সাথে হচ্ছে অর্থের বিনিময় করা হতো। যেহেতু এই মৌলগুলো দিয়ে আগের দিনে এবং বর্তমানেও কিছু কিছু মৌল দিয়ে হচ্ছে মুদ্রা তৈরি করা হয়, তো যেহেতু হচ্ছে এই মৌলগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়, তাই এই মৌলগুলোকে বলা হয় হচ্ছে মুদ্রা ধাতু। কি বলা হয়? মুদ্রা ধাতু। তার মানে গ্রুপ 3 এর আছে 32টি মৌল, গ্রুপ 4 এ আছে 4 থেকে 12 পর্যন্ত আছে 4টি করে মৌল, এবং গ্রুপ 11 এর মধ্যে আছে 4টি মৌল। এই মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। গ্রুপ 4 এর মৌলগুলোকে কি বলা হয়? সরি, গ্রুপ 11 এর মৌলগুলো, গ্রুপ 11 এর মধ্যে আছে 4টি করে মৌল, এবং এই গ্রুপ 11 এর মৌলগুলোর নাম হচ্ছে কি? মুদ্রা ধাতু। এরপর আমরা দেখব গ্রুপ 16। গ্রুপ 16 এর মধ্যে যে মৌলগুলো আছে, এই মৌলগুলো হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এই যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই মৌলগুলো গ্রুপ 16 এর মৌল। আর গ্রুপ 16 এর মধ্যে মোট মৌল আছে তোমার 6টি। গ্রুপ 16 এর মধ্যে মৌল আছে মোট 6টি। এই যে 6টি মৌল, গ্রুপ 16 এর মধ্যে মোট মৌল 6টি। এই 6টি মৌল অক্সিজেন, যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই মৌলগুলো তোমার হচ্ছে মাটিতে পাওয়া যায়। মাটিতে কিভাবে পাওয়া যায়? আমরা জানি যে খনিজ থেকে বিভিন্ন ধাতু উত্তোলন করা হয়, খনিজ থেকে বিভিন্ন ধাতু উত্তোলন করা হয়। এই ধাতুগুলো মাটির মধ্যে হচ্ছে বিভিন্ন অক্সাইড যৌগ হিসেবে থাকে, অক্সাইড, সালফাইড। এই অর্থাৎ মাটির নিচ থেকে যেই যৌগগুলো আহরণ করা হয় খনিজ হিসেবে, ওই খনিজের সাথে এই মৌলগুলো যুক্ত থাকে। খনিজ মৌলের সাথে যখন এই মৌলগুলো যুক্ত হয়ে যে যৌগগুলো তৈরি করে, ওই যৌগগুলোকে বলা হয় হচ্ছে
আকরিক। কি বলা হয়? আকরিক। এই আকরিকগুলো মাটি থেকে উত্তোলন করে বিশেষ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে হচ্ছে বিশুদ্ধ খনিজ ধাতু উত্তোলন করা হয়। তোমরা হচ্ছে যখন আমরা কেমিস্ট্রির দশম অধ্যায়ে পড়বো তখন তোমরা হচ্ছে এই খনিজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো মনে করো মাটি থেকে হচ্ছে যে কোনো একটা খনিজ সোডিয়াম উত্তোলন করা হবে বা হচ্ছে আয়রন উৎপন্ন করা হবে, মনে করো লোহা উৎপন্ন করা হবে। এই লোহার সাথে অক্সিজেন যুক্ত হিসেবে থাকে, অক্সিজেন যুক্ত হয়ে একটা যৌগ তৈরি হয় এই ফেরাস অক্সাইড। এই ফেরাস অক্সাইডটা মাটির মধ্যে থাকে, এটাকে মাটি থেকে তুলে এনে অক্সিজেনকে আলাদা করে আয়রন বা লোহাকে হচ্ছে আলাদা করা হয়, বিশুদ্ধ করা হয়। তারপর হচ্ছে যেমন কপার মাটির মধ্যে থাকে হচ্ছে কপার সালফাইড হিসেবে, CuS। এই কপার সালফাইডকে মাটি থেকে তুলে এনে হচ্ছে বিশুদ্ধকরণ করার মাধ্যমে সালফারকে আলাদা করা হয়, তখন হচ্ছে কপারকে বিশুদ্ধ কপার পাওয়া যায়। আবার যেমন জিঙ্ক ব্লেড বা ZnS, জিঙ্ক সালফাইড, এটাও মাটির মধ্যে হচ্ছে জিঙ্ক সালফাইডের যৌগ হিসেবে পাওয়া যায়। মাটি থেকে এটাকে তুলে এনে যখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে সালফারকে আলাদা করা হয় তখন বিশুদ্ধ জিঙ্ক ধাতু পাওয়া যায়। এভাবে হচ্ছে এই মৌলগুলো খনিজ মৌলগুলোর সাথে হচ্ছে যুক্ত হয়ে যৌগ তৈরি করে এটাকে হচ্ছে সহজেই যৌগ তৈরি করে এই যৌগগুলো মাটি থেকে তুলে এনে তারপর হচ্ছে এই মৌলগুলোকে আলাদা করা হয়। এই যে যৌগগুলোকে মাটি থেকে তুলে এনে বিশুদ্ধকরণ করার মাধ্যমে হচ্ছে আমরা বিশুদ্ধ ধাতু পাই। এই জন্য এই যৌগগুলোকে বলা হয় হচ্ছে আকরিক। অর্থাৎ যে সকল যৌগ থেকে তোমার হচ্ছে লাভজনকভাবে এবং সহজে কোনো মৌল নিষ্কাশন বা কোনো মৌল বা ধাতু নিষ্কাশন করা যায়, ওই যৌগগুলোকে বলা হয় আকরিক। কি বলা হয়? আকরিক। তবে এটা মনে রাখবা যে এখান থেকে অক্সিজেন উৎপাদন করার চেয়ে আয়রন উৎপাদন করাটা হচ্ছে সহজ এবং হচ্ছে সহজে এবং হচ্ছে কম খরচ উৎপাদন করা যায়। আবার এখান থেকে সালফারের চেয়ে কপারকে সহজে এবং কম খরচ উৎপাদন করা যায়। তাই আমরা বলবো যে আয়রন অক্সাইড এটা হচ্ছে আয়রনের আকরিক, কপার সালফাইড এটা হচ্ছে কপারের আকরিক, জিঙ্ক সালফাইড এটা হচ্ছে জিঙ্কের আকরিক, সালফারের আকরিক আমরা বলবো না। অর্থাৎ এই যৌগগুলোকে বলা হয় আকরিক। যেহেতু গ্রুপ 16 মৌলগুলো আকরিক তৈরি করতে সাহায্য করে, তাই এই গ্রুপ 16 মৌলগুলোকে বলা হয় চালকোজেন। কি বলা হয়? চালকোজেন। আশা করি সবাই ক্লিয়ার। চালকোজেন মানে কি? চালকোজেনের আরেক নাম হচ্ছে আকরিক উৎপাদক। আকরিক উৎপাদক। আচ্ছা, এটা আকরিক উৎপাদক। দেখো গ্রুপ 16 মধ্যে মোট 6টি মৌল আছে। এই মৌলগুলো হচ্ছে যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। এই মৌলগুলো বিভিন্ন খনিজ মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করে এবং ওই যৌগগুলো থেকে আমরা হচ্ছে স্বল্প খরচে এবং সহজে কোনো ধাতুকে বিশুদ্ধকরণ করতে পারি। এই জন্য এই যৌগগুলোকে বলা হয় আকরিক। এবং এই আকরিক তৈরি করতে সাহায্য করে কে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। অর্থাৎ গ্রুপ 16 যৌগগুলো আকরিক তৈরি করতে সাহায্য করে। তাই গ্রুপ 16 মৌলগুলো আকরিক তৈরি করতে সাহায্য করে, তাই গ্রুপ 16 মৌলগুলোকে বলা হয় চালকোজেন বা আকরিক উৎপাদক। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখি। তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তাহলে আর খাতায় তুলতে হবে না, পরে দেখতে পারবা। এমডি শফি সাদিয়া স্যার, গ্রুপ 3 কোন ধরনের ধর্ম বেষ্টিত? আচ্ছা, গ্রুপ 3-এর কোনো নির্দিষ্ট নাম নেই। গ্রুপ 3-এর মধ্যে অনেকগুলো ধর্ম আছে, এগুলো হচ্ছে তোমার ওই যে অবস্থান্তর মূল বলা হয় আর কি, কিন্তু এদের মধ্যে কোনো নির্দিষ্ট নাম নেই এই গ্রুপের। অবস্থান্তর মূল, এরা হচ্ছে কালার চেঞ্জ করে। আমি পরে অবস্থান্তর আমরা প্রত্যেকটা গ্রুপের ধর্ম সম্পর্কে জানবো পরে। তোমার হচ্ছে অবস্থান্তর মৌল কিভাবে ধর্ম প্রদর্শন করে, রং পরিবর্তন করে, এটা আমরা দেখবো পরে। কিন্তু গ্রুপ 3-এর কোনো নির্দিষ্ট নাম নেই। সাদিয়া। আচ্ছা, পরে হচ্ছে স্যার চালকোজেন কোন ধরনের ওয়ার্ড?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের হয়তো ল্যাটিন বা হচ্ছে অন্য কোনো দেশের ওয়ার্ড, বাংলাদেশের ওয়ার্ড না এটা। আকরিক, আমাদের বাংলায় হচ্ছে আকরিক উৎপাদক। আম, আচ্ছা, তোমরা হচ্ছে একটু আম, আচ্ছা ঠিক আছে, ওকে, এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আমরা পরের গ্রুপে চলে যাই। দেখো গ্রুপ 18, সরি গ্রুপ 17, ইংলিশ চলে আসে বারবার, আমি বাংলায় লিখে দিচ্ছি। গ্রুপ 17-তে মোট মৌল আছে হচ্ছে 6টি। তো এই 6টি মৌল আমরা জানি, 6টি মৌলকে বলা হয় হ্যালোজেন। গ্রুপ 17-এর 6টি মৌলকে বলা হয় হ্যালোজেন, এটা তোমরা সবাই মোটামুটি জানো যে হচ্ছে গ্রুপ 17-এর মধ্যে আছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি মৌল, মোট 6টি মৌল আছে। এই মৌলগুলোকে হ্যালোজেন কেন বলা হয়? কারণ এদেরকে হচ্ছে সমুদ্রের পানিতে, আমি লিখে দিচ্ছি, সমুদ্রের পানিতে বিভিন্ন লবণ হিসেবে পাওয়া যায়, লবণ হিসেবে পাওয়া যায়, তাই এই মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। ক্লিয়ার? গ্রুপ 17-এর মৌলগুলো, গ্রুপ 17-এর মধ্যে মোট 6টি মৌল বিদ্যমান। এই 6টি মৌল সমুদ্রের পানিতে বিভিন্ন লবণ হিসেবে পাওয়া যায়, তাই এদেরকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক। আচ্ছা, আর আমাদের আছে হচ্ছে আরেকটা গ্রুপ, গ্রুপ 18। গ্রুপ 18 সম্পর্কে আশা করি সবাই জানো। গ্রুপ 18-তে মোট মৌল আছে হচ্ছে 7টি, 7টি মৌল আছে। এই 7টি মৌল সম্পর্কে আমরা সবাই জানি যে হচ্ছে এই 7টি মৌল হচ্ছে কি কি, যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরকম আরো অনেকগুলো মৌল আছে। এই মৌলগুলো আমরা জানি যে এই মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? কারণ এই মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে আমরা যখন এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করব, মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে এই মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে তোমার হচ্ছে 8টি ইলেকট্রন আছে। সর্বশেষ যে কক্ষপথটা আছে, সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ এদের সর্বশেষ কক্ষপথ অষ্টক দ্বারা পূর্ণ থাকে। যেহেতু অষ্টক দ্বারা পূর্ণ থাকে, তাই তাদের কোনো ইলেকট্রন গ্রহণও করতে হয় না, বর্জনও করতে হয় না, যার কারণে তারা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না। যেহেতু এই মৌলগুলো কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, আবার আমরা জানি যে অভিজাত শ্রেণীর লোক কাদেরকে বলা হয়? কিছু মানুষ আছে যেমন হচ্ছে কারোর সাথে মিশতে চায় না, এদেরকে বলা হয় অভিজাত শ্রেণীর লোক। ঠিক এই মৌলগুলো অন্য কোনো মৌলের সাথে মিশতে চায় না বা যুক্ত হতে চায় না, এই জন্য এদেরকে বলা হয় অভিজাত গ্যাস। কি বলা হয়? অভিজাত মৌল বা অভিজাত গ্যাস। আচ্ছা, আবার এই মৌলগুলো হচ্ছে বায়ুমণ্ডলে, এই হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলো বায়ুমণ্ডলে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। বায়ুমণ্ডলে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় হচ্ছে বিরল গ্যাস। কি বলা হয়? আরেকটা নাম হচ্ছে বিরল গ্যাস।
হচ্ছে বিরল গ্যাস বলা হয়। অর্থাৎ গ্রুপ 18 মধ্যে মোট 7টি মৌল আছে। এই 7টি মৌল হচ্ছে গ্যাসীয় মৌল। এরা কারোর সাথে মিশে না বা বিক্রিয়া করে না, তাদেরকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এবং কারোর সাথে মিশে না বলে এদেরকে বলা হয় অভিজাত গ্যাস বা অভিজাত শ্রেণীর গ্যাস। এবং বায়ুমণ্ডলে এই গ্যাসগুলোর পরিমাণ খুবই কম, খুবই অল্প পরিমাণে এদেরকে পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় হচ্ছে বিরল গ্যাস। আমাদের হচ্ছে কোশ্চেন থাকতে পারে যে হচ্ছে তোমার যে নিষ্ক্রিয় গ্যাসের তাহলে ব্যবহার কি। নিষ্ক্রিয় গ্যাসের অনেক ব্যবহার আছে। তোমরা যখন হচ্ছে আরেকটু উপরের ক্লাসে পড়বা তখন দেখবা যে নিষ্ক্রিয় গ্যাসের আমাদের দৈনন্দিন জীবনে নিষ্ক্রিয় গ্যাসের অনেক ব্যবহার আছে, ঠিক আছে। এরা বিক্রিয়া না করলেও এদের হচ্ছে বিভিন্ন যন্ত্র তৈরিতে, আলো বাতি তৈরিতে, আলো উৎপাদন, এদের অনেক ব্যবধান, মানে এদের অনেক ব্যবহার আছে নিষ্ক্রিয় গ্যাস সমূহের। এ হচ্ছে আমাদের পর্যায় সারণীর মোট 7টি পর্যায় এবং 18টি গ্রুপের বৈশিষ্ট্য। আশা করি হচ্ছে আর কোনো বৈশিষ্ট্য বাকি নেই। তোমরা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমি হচ্ছে একটু কমেন্টগুলো দেখি, তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তাহলে আর লিখতে হবে না। আচ্ছা স্যার, তাহমিনা আক্তার আকরিকটা বলেন একটু। আচ্ছা তাহমিনা, আমি আকরিকটা বলতেছি। তোমরা হচ্ছে নামের পাশে তোমাদের একটু মানে এটা তো আব্বু আম্মুর নামে আইডি খুলছো, আমি তো চিনি না কোনজন কে, ছবিও দেওয়া নাই। তোমরা একটু নামের পাশে তোমাদের নামটা ব্র্যাকেট দিয়ে লিখে দিও, তাইলে আমার হচ্ছে চিনতে ভালো হবে আর কি, যে কে কে আছে বা কে কমেন্ট করতেছে সেটা আমি বুঝতে পারবো। আচ্ছা তাহমিনা আক্তার, আমি হচ্ছে বলতেছি যে আকরিক জিনিসটা কি। আকরিক হচ্ছে যে সকল মানে মাটির যে সকল যৌগ থেকে সহজে এবং হচ্ছে অল্প খরচে এবং সহজে ধাতু নিষ্কাশন করা যায়। যে সকল যৌগ থেকে অল্প খরচে এবং সহজে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলা হয় আকরিক। অর্থাৎ কিছু কিছু যৌগ, মানে আমরা যেরকম লোহা, তারপরে হচ্ছে রূপা, সোনা, তারপরে তোমার হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ পদার্থ মাটি থেকে উৎপাদন করি, মানে খনিজ থেকে আমরা নেই। তো খনিজের মধ্যে এই মৌলগুলো বিভিন্ন যৌগ আকারে থাকে, তো অনেক যৌগ আকার থাকে। তো ওই যৌগ থেকে যদি কোনো ধাতুকে ওই যৌগ থেকে যদি কোনো ধাতুকে সহজে এবং অল্প খরচে উৎপাদন করা যায় তাহলে আমরা ওই যৌগগুলোকে বলি হচ্ছে আকরিক। আকরিক মাটির নিচে খনিজের মধ্যে পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। আমরা যে বলি না যে খনিজ সম্পদ, খনি থেকে হচ্ছে বিভিন্ন রকমের পদার্থ উত্তোলন করা হয়, মৌল উৎপাদন করা হয়। ওই খনির মধ্যে মৌলগুলো আকরিক হিসেবে থাকে, মানে যৌগ আকারে থাকে, এই যৌগগুলোকে বলা হয় আকরিক। তো আকরিক তৈরি করতে আমরা জানি যে হচ্ছে আমি বলছি বিস্তারিত। আর আকরিক সম্পর্কে তোমরা আরো পড়তে পারবা দশম অধ্যায়ে, আমাদের দশম অধ্যায়ে আকরিক সম্পর্কে বিস্তারিত পড়াশোনা আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর আমরা এখন তো আশা করি হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিছো। আমাদের পর্যায় সারণীর গ্রুপ পড়া শেষ। তো আমরা হচ্ছে এখন পড়বো হচ্ছে ব্লক মৌল। পর্যায় সারণীতে ব্লক মৌল জিনিসটা কি। আচ্ছা, পর্যায় সারণীর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ব্লক মৌল। আচ্ছা, ব্লক জিনিসটা কি। আমাদের পর্যায় সারণীটা কিন্তু হচ্ছে একটা ম্যাপের মতো। দেখো, পর্যায় সারণী থেকে আমরা সহজে একটা মৌলের অবস্থান সম্পর্কে জানতে পারি। যেমন তোমাকে যদি বলা হয় যে সোডিয়াম পর্যায় সারণীর কোথায় আছে, তখন তোমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে এই সোডিয়ামটা কত নম্বর গ্রুপ আর কত নম্বর পর্যায়ে। তুমি যদি হচ্ছে একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নাম্বার বলে দাও তাহলে আমরা সহজেই হচ্ছে পর্যায় সারণী থেকে ওই মৌলটাকে বের করতে পারি বা চিহ্নিত করতে পারি। যেমন যদি বলা হয় যে গ্রুপ 3 পর্যায় 3 এবং গ্রুপ 1-এর মধ্যে একটা মৌল আছে, মৌলটার নাম কি, মৌলটার নাম হচ্ছে সোডিয়াম। যেমন দেখো, যদি আমরা গ্রুপ 3-এ যাই এবং পর্যায় 3-এ যাই এবং গ্রুপ 1-এ যাই তাহলে দেখবো যে এখানে কি আছে, সোডিয়াম আছে। আর যদি বলা হয় যে ক্যালসিয়ামের অবস্থান বের করো, তাহলে আমাদের ক্যালসিয়ামের দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কি ক্যালসিয়ামের পর্যায় নাম্বার কত, আর ক্যালসিয়ামের গ্রুপ নাম্বার কত। তাহলে দেখি যে হচ্ছে যদি আমরা যদি বলে দিই যে ক্যালসিয়ামের পর্যায় নাম্বার হচ্ছে 4 আর গ্রুপ নাম্বার হচ্ছে 2, তাহলে পর্যায় নাম্বার 4 আর গ্রুপ নাম্বার 2-এ কোন মৌলটা আছে, ক্যালসিয়াম আছে। এভাবে হচ্ছে শুধু পর্যায় নাম্বার আর হচ্ছে গ্রুপ নাম্বার বলে দিলে আমরা ওই মৌলটার অবস্থান সম্পর্কে জানতে পারি। তো একটা মানচিত্র বা ম্যাপের মধ্যে যেরকম কতগুলো এলাকা আছে, ব্লক ভিন্ন ভিন্ন আছে, ঠিক আমাদের পর্যায় সারণীর মধ্যে এরকম কতগুলো ব্লক আছে। ওই ব্লকের মধ্যে শুধু ওই বৈশিষ্ট্যের মৌলগুলোই পাওয়া যায়।
তো আমাদের পর্যায় সারণীতে মোট ব্লক আছে হচ্ছে তোমার 4টি। আচ্ছা, ব্লক নামটা কিভাবে আসছে? মোট 4 ধরনের ব্লক আছে। ব্লক হচ্ছে মোট 4টা ব্লক। 1 নাম্বার ব্লক হচ্ছে কি এস ব্লক, 2 নাম্বার ব্লক হচ্ছে পি ব্লক, 3 নাম্বার ব্লক হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, আর 4 নাম্বার মৌলটা হচ্ছে এফ ব্লক মৌল। অর্থাৎ পর্যায় সারণীতে মোট 4টা ব্লক আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এসপিডিএফ এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা আগে থেকেই পরিচিত, কারণ এসপিডিএফ আমরা কোথায় দেখেছিলাম? যেহেতু 3 নাম্বার অধ্যায় আমরা করে ফেলছি ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে, মৌলগুলোর মধ্যে পরমাণুর মধ্যে যে উপশক্তি স্তর আছে, আমরা জানি পরমাণুর মধ্যে 4 ধরনের উপশক্তি স্তর আছে। প্রধান শক্তি স্তরের ভিতরে 4 ধরনের উপশক্তি স্তর আছে কি এসপিডিএফ। এই 4 ধরনের তোমার হচ্ছে শক্তি স্তরের নাম অনুযায়ী হচ্ছে ব্লকগুলোকে আলাদা করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ব্লক আমরা কিভাবে নির্ধারিত করব। যে গ্রুপ যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস যখন আমরা করবো, এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, তখন দেখব যে মৌলগুলোর সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে যায়, সেই মৌলগুলোকে বলা হয় হচ্ছে এস ব্লক মৌল। অর্থাৎ এস ব্লকের মধ্যে যে মৌলগুলো আছে সবার শেষ কক্ষপথের ইলেকট্রনটি কোথায় যাবে? এস ব্লকে গিয়ে শেষ হবে। আবার যদি পি ব্লক মৌল কাকে বলে? পি ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন পি অরবিটালে গিয়ে শেষ হয়, তাদেরকে বলা হয় হচ্ছে পি ব্লক মৌল। আর ডি ব্লক মৌল কাদেরকে বলা হয়? যে সকল মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন ডি অরবিটালে গিয়ে শেষ হয়, তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। এফ ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন এফ অরবিটালে গিয়ে শেষ হয়, তাদেরকে বলা হয় হচ্ছে এফ ব্লক মৌল। তোমাদের পরীক্ষায় আসতে পারে এস ব্লক মৌল বলতে কি বুঝো, পি ব্লক মৌল কাকে বলে, ডি ব্লক মৌল কাকে বলে। তাহলে তোমরা এভাবে বলে দিবা যে যদি আসি যে ডি ব্লক মৌল কাকে বলে, আমরা বলবো যে সকল মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন ডি অরবিটালে গিয়ে শেষ হয়, তাদেরকে বলা হয় কি ডি ব্লক মৌল। আচ্ছা, দেখি কোনো কমেন্ট। স্যার এসপিডিএফ এর কোনো ক্লাসে তো পাইনি। আচ্ছা পাবা, সমস্যা নাই, তোমাদের ক্লাস নিব। এখন আপাতত ক্লাস করো না। ও নাসাই, গুড। তাহমিনা আক্তার, নাসাই। তারপরে হচ্ছে এটা স্নেহা মেহেরুন্নেসা খানম। হ্যাঁ, আমি চিনতেছি আস্তে আস্তে। ঠিক আছে, নাম লিখে দিও, তাহলে হচ্ছে আর বুঝতে সমস্যা হবে না। তারপরে হচ্ছে জি স্যার, আকরিক আরেকবার বুঝান। আচ্ছা, এটা আকরিক বুঝাই দিচ্ছি। ঠিক আছে স্যার, গ্রুপ 13, 14, 15 তো বুঝালেন না। 13, 14, 15 এদের কোনো নির্দিষ্ট নাম নেই। 13, 14, 15 মধ্যে আমি বলে দিছি যে 13, 14, 15 মধ্যে হচ্ছে 6টি করে মৌল আছে। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি যে গ্রুপ 13, 14, 15 হচ্ছে আমাদের হচ্ছে 6টি করে মৌল আছে। তার মধ্যে হচ্ছে তোমার এগুলা হচ্ছে নির্দিষ্ট, এদের কোনো নির্দিষ্ট নাম নেই। এদের ধর্ম সম্পর্কে 13, 14, 15 এদের ধর্ম সম্পর্কে আমরা পরে পড়বো। এগুলো বেশিরভাগই হচ্ছে তোমার হচ্ছে এই গ্রুপ 13, 14, 15 যে মৌলগুলো, এরা হচ্ছে ধাতুর মতো আচরণ করে না, আবার অধাতুর মতো আচরণ করে না। মানে হচ্ছে এদের মধ্যে ধাতব ধর্ম অনেক কম, কিন্তু অধাতব ধর্ম অনেক বেশি। সাধারণত এদেরকে হচ্ছে অধাতব ধর্মের মধ্যেই রাখা হয়, অধাতুর মধ্যে রাখা হয়। এদের কোনো নির্দিষ্ট নাম নেই। ধর্ম আছে, ধর্ম সম্পর্কে আমরা পরে পড়বো, কিন্তু হচ্ছে কোনো নির্দিষ্ট নাম নেই গ্রুপগুলোর। এই জন্য গ্রুপগুলোর নাম আমি বলিনি। তবে প্রত্যেকটা 13, 14, 15 প্রত্যেকটা গ্রুপে 6টি করে মৌল বিদ্যমান। তোমরা এটা বৈশিষ্ট্যের মধ্যে লিখে দিবা। আচ্ছা, তো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল কাকে বলে এখন আশা করি তোমরা বুঝবা। তো আমরা এখন একটু দেখি যে এস ব্লক মৌল কোনগুলো। আমরা দেখবো যে পর্যায় সারণীতে এস ব্লক মৌল কোনগুলো। পর্যায় সারণীতে যখন আমরা হচ্ছে দেখবো গ্রুপ 1, গ্রুপ 1, 2 এই দুইটি গ্রুপকে, এই দুটি গ্রুপ 1 ও 2 এই দুটিকে, এই দুটি গ্রুপ 1 ও 2 সরি গ্রুপ 1 ও 2 এর মৌল গুলোকে এস ব্লক মৌল, গ্রুপ 1 ও 2 এর মৌলগুলো হচ্ছে
এস ব্লক মৌল, গ্রুপ 1 ও 2 এর মৌলগুলো হচ্ছে কি এস ব্লক মৌল। আচ্ছা, তারপর দেখো পি ব্লক মৌল কোনগুলো? পি ব্লক মৌল হচ্ছে পি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 13, 14, 15, 16, 17। গ্রুপ 13, 14, 15, 16, 17। 13 গ্রুপ 13, 14, 15, 16, 17 এগুলো হচ্ছে তোমার 14, 15, 16, 17 এগুলো হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল। আর হচ্ছে গ্রুপ ডি ব্লক মৌল। ডি ব্লক হচ্ছে তোমার গ্রুপ 3, তারপরে হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরা সবাই হচ্ছে ডি ব্লক মৌল। আর তোমার হচ্ছে অর্থাৎ গ্রুপ 3 আমি একটু না লিখতে পারতাম যে 3 থেকে 12 পর্যন্ত সবাই হচ্ছে ডি ব্লক মৌল। আবার এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল গ্রুপ বা আমরা সারি বলতে পারি গ্রুপ 3 এর ল্যান্থেনাইট। আমি এখানে একটু লিখে দিই, ডি ব্লকটা হচ্ছে গ্রুপ 3 এর ক্ষেত্রে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারি ব্যতীত। 3 এর মধ্যে যেহেতু ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারি বিদ্যমান, আমি একটু লিখে দিচ্ছি। 3 এর ক্ষেত্রে ল্যান্থেনাইট ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইড সারি ব্যতীত। অর্থাৎ গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সবগুলো ডি ব্লক মৌল, কিন্তু যেহেতু ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি আমাদের নিচে দেওয়া আছে, এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো ব্যতীত সবগুলোই হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌল কোনগুলো? এফ ব্লক মৌল হচ্ছে এই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো। তোমার হচ্ছে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড, আমি ডট ডট দিয়ে দিলাম। ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলো হচ্ছে এফ ব্লক মৌল। দুইটা মৌল ছাড়া, ল্যান্থানাম এবং হচ্ছে অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাম এবং হচ্ছে অ্যাক্টিনিয়াম ব্যতীত সকল মৌল হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির সকল মৌল এফ ব্লক মৌল, শুধুমাত্র ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম ছাড়া। তাহলে ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম আবার কোন মৌলের, কোন গ্রুপের? ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম হচ্ছে তোমার ডি ব্লক মৌল। এই ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম হচ্ছে কোন ব্লক? ডি ব্লক। ডি ব্লক। আবার দেখো, আমরা এস ব্লকে বলছিলাম গ্রুপ 1 আর 2, এটা হচ্ছে এস ব্লক মৌল হাইড্রোজেন ব্যতীত। এখানে হবে কোনটা? এইচ, হাইড্রোজেন না, গ্রুপ 18
13, 14, 15, 16, 17 ও এখানে হচ্ছে 18 নম্বর গ্রুপও আছে। গ্রুপ 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক মৌল। তো 18 নম্বর গ্রুপের আমরা জানি যে 18 নম্বর গ্রুপের মধ্যে কি আছে, হিলিয়াম আছে। এই হিলিয়াম ব্যতীত হিলিয়াম তোমার হচ্ছে পি ব্লক মৌল না। হিলিয়াম তাহলে কোন ব্লক মৌল? হিলিয়াম হচ্ছে তোমার এস ব্লক মৌল, এস ব্লক। আশা করি সবাই বুঝতে পারতেছো। এস ব্লক, দি ব্লক লেখাটা একটু আচ্ছা দেখো, ব্লক মৌল মানে হচ্ছে পর্যায় সারণীতে কোন অংশে কোন মৌলগুলো আছে। 4টা ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। আমরা প্রথমে হচ্ছে এস ব্লক মৌল কোনগুলো, পর্যায় সারণীর যে গ্রুপ 1 এবং 2 এই দুইটা হচ্ছে এস ব্লক মৌল। তো এদেরকে এস ব্লক মৌল কেন বলা হয়? এই গ্রুপ 1 এবং 2 এর যে মৌলগুলো আছে, এই মৌলগুলো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবো যে এদের শেষ কক্ষপথের ইলেকট্রনটি এস অরবিটালে গিয়ে শেষ হয়। এই জন্য এই সবগুলো মৌলকে, গ্রুপ 1 এবং 2 এর সবগুলো মৌলকে এস ব্লক মৌল বলা হয়। আবার পি ব্লক মৌল, গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 এগুলোকে বলা হয় পি ব্লক মৌল। কি ব্লক মৌল? পি ব্লক মৌল, পি ব্লক মৌল বলা হয়। তো হাইড্রোজেন ব্যতীত, অর্থাৎ এই যে 13, 14, 15, 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর এই যে এই এরিয়াটা হচ্ছে পি ব্লক মৌল। তো এই এরিয়ার মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে বলা হয় হচ্ছে আচ্ছা গ্রুপ 13 থেকে 14, 18 হিলিয়াম ব্যতীত এই যে গ্রুপ এলাকাটা আছে, এই এলাকাটাকে বলা হয় হচ্ছে পি ব্লক। কি বলা হয়? পি ব্লক। আর এখানে যে মৌলগুলো অবস্থিত এগুলোকে বলা হচ্ছে পি ব্লক মৌল। তো গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে এদেরকে কেন পি ব্লক মৌল বলা হয়? কারণ এই মৌলগুলোর আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখবো যে এদের শেষ কক্ষপথের ইলেকট্রনটি পি অরবিটালে গিয়ে শেষ হয়, তাই এদেরকে বলা হয় পি ব্লক মৌল। উইদাউট হিলিয়াম ছাড়া। আবার হিলিয়ামকে বলা হয় হচ্ছে এস ব্লক, কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে হিলিয়ামটা ব্যতিক্রম। হিলিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন কোথায় গিয়ে শেষ হয়? এস অরবিটালে গিয়ে শেষ হয়, তাই হিলিয়ামকে বলা হয় হচ্ছে এস ব্লক মৌল। আবার আমরা যদি ডি ব্লক মৌল দেখি তাহলে দেখবো যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সবাই হচ্ছে ডি ব্লক মৌল। অর্থাৎ এই যে দেখো অবস্থান্তর মৌলগুলো, এই গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই যে এলাকাটা, এই এলাকাটাকে বলা হয় ডি ব্লক। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এইটুকু এলাকাকে বলা হয় হচ্ছে ডি ব্লক মৌল বা ডি ব্লক। তো ডি ব্লক মৌল কেন বলা হয় এদেরকে? কারণ গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে ডি অরবিটালে গিয়ে হচ্ছে ইলেকট্রন শেষ হয়, তাই এদেরকে বলা হয় ডি ব্লক মৌল। ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারি ব্যতীত, অর্থাৎ গ্রুপ 3 এর মধ্যে দেখতেছি আমরা যে স্ক্যানেডিয়াম আর ইট্রিয়াম আছে, এই ব্যতীত আবার কি আছে? এই যে 57 থেকে 71 আর 89 থেকে 103, অর্থাৎ ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো গ্রুপ 3 এ বিদ্যমান। এই ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারি ব্যতীত অন্য মৌলগুলো হচ্ছে ডি ব্লক মৌল। আর এবার আমরা আসি হচ্ছে এফ ব্লক মৌল। আমরা দেখবো যে মূল পর্যায় সারণীর নিচে দুইটা ব্লক আছে, দুটো সারি আছে, ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারি। এই ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো হচ্ছে এফ ব্লক মৌল, কারণ এদের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখবো যে এদের শেষ কক্ষপথের ইলেকট্রনটি এফ অরবিটালে গিয়ে শেষ হয়, তাই এদেরকে বলা হয় হচ্ছে এফ ব্লক মৌল। উইদাউট ল্যান্থেনাম এবং হচ্ছে অ্যাক্টিনিয়াম, ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবো যে এদের শেষ কক্ষপথের ইলেকট্রন ডি অরবিটালে গিয়ে শেষ হয়, তাই এদেরকে বলা হয় হচ্ছে তাই ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম এই দুইটা মৌল হচ্ছে ডি ব্লক মৌল। আশা করি তোমরা হচ্ছে পর্যায় সারণীর ব্লক সম্পর্কে বুঝতে পারতেছো। আমরা চলে যাই হচ্ছে, তো একটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পর্যায় সারণীর ব্লক মৌল সম্পর্কে জানার। আমি একটু কমেন্ট দেখি। উম্মে সাদিয়া স্যার
স্যার ধাতুর ধর্ম কোন মৌল, ধাতুর ধর্ম হচ্ছে পর্যায় সারণীর যেই প্রথম দিকের যে গ্রুপগুলো আছে, গ্রুপ 1, গ্রুপ 2, হ্যাঁ, এগুলো হচ্ছে ধাতব ধর্ম প্রদর্শন করে। আর মাঝখানে অবস্থান্তর মৌলের মধ্যে কিছু মৌল আছে যারা হচ্ছে ধাতব অধাতব ধর্ম প্রদর্শন করে বা ধাতব ধর্ম প্রদর্শন করে, তবে যেগুলো হচ্ছে অধাতব ধর্মের চেয়ে ধাতব ধর্ম বেশি প্রদর্শন করে ওগুলাকে ধাতুর মধ্যে রাখা হয়, আর যেগুলো ধাতব ধর্ম থেকে অধাতব ধর্ম বেশি প্রদর্শন করে ওগুলাকে অধাতুর মধ্যে রাখা হয়। আর যেগুলো হচ্ছে গ্যাস, কোনো ধাতব ধর্মই নেই, সব অধাতব ধর্ম, ওগুলাকে অধাতু বলা হয়। ঠিক আছে, আমরা যখন ধর্মের ক্রম পরিবর্তন দেখব তখন এগুলা জানতে পারবো আর কি। মেহরুন্নেসা খানম, স্যার আপনি এটা কই ক্লাস নিতেছেন বাসায় নাকি কোচিং এ? আমি বাসায় ক্লাস নিচ্ছি, আমি এখন গ্রামে আছি, বাড়িতে। কোচিং এ নিলে তো হইতোই, কোচিং এ হচ্ছে এখানে বুঝতে পারতেছো অনেক কষ্ট করে বোর্ড ম্যানেজ করছি, মার্কার ম্যানেজ করছি, ডাস্টার ম্যানেজ করছি, এগুলো কিছুই ছিল না লকডাউন দিয়ে। অ্যাটলিস্ট নেটও ছিল না, আমি হচ্ছে আমাদের পৌরসভা সদর থেকে নেট কানেকশন নিয়ে আসছি অনেক কষ্টে, তাও সেটা অনেক যাই হোক এগুলা বলবো না। আবার স্ট্যান্ড ম্যানেজ করছি, মাইক্রোফোন ম্যানেজ করছি, এগুলা অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয়েছে এই লকডাউন দিয়ে, কারণ কোথাও দোকান খোলা নাই, কিছু নাই। তো তোমরা হচ্ছে বুঝতেইছো কিভাবে কষ্ট করতে হয়েছে। তাও তোমরা একটু পড়াশোনা করো, পড়াশোনাটা হচ্ছে জরুরি। তারপরে হচ্ছে স্যার অ্যাপ ব্লক আবার বুঝান নাবিলা। আচ্ছা, অ্যাপ ব্লক আমি আবার বুঝাচ্ছি। অ্যাপ ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের শেষ মানে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে যায়। আমরা যখন sp-df ইলেকট্রন বিন্যাস করি তখন যদি দেখি যে কোনো মৌলের শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে গিয়ে শেষ হয়, অর্থাৎ শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে অবস্থান করে, তখন ওই মৌলগুলোকে বলা হয় হচ্ছে এফ ব্লক মৌল। আমাদের পর্যায় সারণীর তোমার হচ্ছে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারি, যে নিচে দুটো সারি দেওয়া আছে নাবিলা, ল্যান্থেনাইড সারি এবং হচ্ছে অ্যাক্টিনাইড সারি, এই দুইটা সারির মৌলগুলো ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম ব্যতীত, এটা আমাদের এখানে গোল দাগ দিয়ে রাখছি, ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম ব্যতীত অন্য যে মৌলগুলো আছে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে গিয়ে শেষ হয়। এই জন্য হচ্ছে এই ল্যান্থেনাম এবং হচ্ছে ল্যান্থেনাইড এবং হচ্ছে অ্যাক্টিনাইড সারির সকল মৌলকে বলা হয় হচ্ছে এফ ব্লক মৌল, উইদাউট ল্যান্থেনাম এবং হচ্ছে অ্যাক্টিনিয়াম। এরা কেন হচ্ছে ব্যতিক্রম, কারণ এদের শেষ কক্ষপথের ইলেকট্রনটি তোমার ডি অরবিটালে গিয়ে শেষ হয়, এই জন্য এই দুইটা মৌল হচ্ছে ডি অরবিটাল, আর বাকি সবগুলো হচ্ছে এফ অরবিটালে গিয়ে শেষ হয় ইলেকট্রন, তাই এটাকে বলা হয়, সবগুলোকে বলা হচ্ছে এফ ব্লক মৌল। আশা করি নাবিলা বুঝতে পারছো। কমেন্ট করলে ভালো হয়, কি একজনের কোশ্চেন থাকলে এটা সলভ করে দিলে অন্যরা সবাই হচ্ছে উপকৃত হয়। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে নতুন টপিকে চলে যাই। এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আর কারো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ তুমি আমার কষ্টটা উপলব্ধি করার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাব এখন। এ হচ্ছে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আশা করি পর্যায় সারণীর আর কোনো বৈশিষ্ট্য নেই, এই সবগুলো বৈশিষ্ট্য তোমরা একটু ভালো করে পড়বা, তাহলে হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন কিন্তু অনেক আসে, কুইজও অনেক আসে, এই জন্য হচ্ছে একটু ক্লিয়ার থাকা ভালো। আর পর্যায় সারণীটা সম্পর্কে যদি ক্লিয়ার না থাকো তাহলে হচ্ছে কেমিস্ট্রি শিখতে একটু সমস্যা হবে। এই জন্য পর্যায় সারণীর বৈশিষ্ট্য বইতে কিন্তু এত বৈশিষ্ট্য বিস্তারিত লেখা নাই, কিন্তু আমি একটু বিস্তারিত করে লিখে দিলাম, কারণ হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য ভালো করে না বুঝলে পর্যায় সারণী বুঝবা না, আর পর্যায় সারণী না বুঝলে পড়তে পারবা না, আর পর্যায় সারণী যদি ভালো করে না পড়ো তাইলে হচ্ছে কেমিস্ট্রি শিখতে সমস্যা হবে। তো আশা করি প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে বুঝে নিবা, তারপরও যদি পড়তে গিয়ে কারো কোনো প্রবলেম হয় আমাকে হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে বলবা, আমি হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা পরবর্তী টপিক আলোচনা করব। ওকে, তার আগে হচ্ছে দেখি একটা যে জিনিস আছে যে আমাদের পর্যায় সারণীর মধ্যে দেখো নিচে কিছু মৌল আছে যেগুলো হচ্ছে, যে আমরা জানি যে 98 পরে পারমাণবিক সংখ্যা 98 পরে বা 98 পরে যে মৌলগুলো আছে ওই মৌলগুলো হচ্ছে গবেষণাগারে তৈরি করা হয়েছে। যেমন হচ্ছে তোমার এই যে লুটেসিয়াম, ইটারেবিয়াম, থুলিয়াম, হ্যাঁ, আরবিয়াম, হলমিয়াম, রাদারফোর্ডিয়াম,
এই যে মৌলগুলো আছে, বড় বড় নাম বিশিষ্ট মৌলগুলো, এই মৌলগুলো তোমরা জানো যে গবেষণাগারে তৈরি করা হয়েছে। তো গবেষণাগারে কিভাবে হচ্ছে মৌল তৈরি করা হয় সেটা আমরা একটু জানি, যে মৌল আবার তৈরি করে কিভাবে। ঠিক আছে, তো মৌল তৈরি করার জন্য একটা যন্ত্র আছে, পার্টিকেল অ্যাক্সিলারেটর। পার্টিকেল অ্যাক্সিলারেটর, পার্টিকেল অ্যাক্সিলারেটর যে যন্ত্রটি, এই যন্ত্রটি তোমরা হচ্ছে গুগলে সার্চ করে যদি লেখো যে পার্টিকেল অ্যাক্সিলারেটর, তখন হচ্ছে একটা বড় যন্ত্র আসবে। ওই যন্ত্রের মধ্যে যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা ছোট, আমি আবার বলতেছি, বিজ্ঞানীরা কি করে, পার্টিকেল অ্যাক্সিলারেটর যন্ত্রের মধ্যে যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা ছোট, এরকম ছোট ছোট মৌলগুলোকে পার্টিকেল অ্যাক্সিলারেটর যন্ত্রের মধ্যে দিয়ে একত্রিত করা হয়। তো এটা একটা বিশাল জটিল প্রসেস। একত্রিত করার পরে ওদের একত্রে মিশ্রিত অবস্থায় বিক্রিয়ার মাধ্যমে যেই জিনিসটা উৎপন্ন হয়, যদি এটা অনেক মানে দীর্ঘ সময় স্টেবল হয়, মানে স্থায়ী হয়, তাহলে বলা হয় যে ওদের সম্মিলিত ওই জিনিসটাই হচ্ছে কি একটা নতুন মৌল। আমি আবার বলি, পার্টিকেল অ্যাক্সিলারেটর যন্ত্রের মধ্যে ছোট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে দেওয়া হলে ওরা একত্রিত হয়ে জটিল প্রক্রিয়ায় একটা নতুন ম্যাটার তৈরি করে, নতুন একটা মৌল তৈরি করে। এই মৌলটা যদি দীর্ঘক্ষণ স্থায়ী থাকে তাহলে বলা হয় যে এটা একটা মৌলিক পদার্থ। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমার বিজ্ঞানীরা হচ্ছে এই যন্ত্রের সাহায্যে গবেষণা করে তোমার হচ্ছে নতুন নতুন মৌল আবিষ্কার করেছেন। এখানে এটা তো সংক্ষিপ্তভাবে বললাম আমি, এটা একটা বিশাল দীর্ঘ প্রসেস। আচ্ছা, তো আমরা কিছু কোশ্চেন দিয়ে দেই। আচ্ছা, তোমাদের হচ্ছে আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমাদের পর্যায় সারণীটা একটু মুখস্থ রাখতে হবে। পর্যায় সারণীর মানে সব পুরা পর্যায় সারণী তোমাদের মুখস্থ করতে হবে না, পর্যায় সারণীর কিছু মৌল মুখস্থ করতে হবে, মানে গ্রুপ সহকারে, যেগুলা আমাদের দৈনিক কাজে লাগবে, এসএসসিতেও কাজে লাগবে, ইন্টারেও কাজে লাগবে। পর্যায় সারণীর সব মৌল মুখস্থ করতে হয় না, ইন্টারে গিয়েও মুখস্থ করতে হবে না সব মৌল, কারণ সব মৌল নিয়ে আমাদের পড়াশোনা নাই। কিছু কিছু মৌল আছে যেগুলো হচ্ছে অনেক বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এগুলা হচ্ছে সাধারণত হচ্ছে ব্যবহার হয় না, ইউজ হয় না বিক্রিয়ার ক্ষেত্রে, এই জন্য হচ্ছে এগুলো নিয়ে আমাদের পড়তে হবে না। তো যেই মৌলগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে আমাদের শিখতেই হবে গ্রুপ সহকারে, গ্রুপ নাম সহকারে, ওই মৌলগুলো আমি একটু কিছু ছন্দের মাধ্যমে লিখে দিচ্ছি, তোমরা এগুলা ছন্দ মুখস্থ করলে করতে পারো, আর ছন্দ যদি না মুখস্থ করো তাহলে হচ্ছে যে মৌলগুলো ছন্দের মধ্যে লিখে দিব ওই মৌলগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, সব মৌল মুখস্থ করতে হবে না। দেখো আমি লিখে দিচ্ছি, একটু মুখস্থ করে নিবা। যেমন প্রথমে হচ্ছে গ্রুপ নাম্বার 1, আমি সবগুলো আজকে দিব না, কয়েকটা গ্রুপ দিব। গ্রুপ নাম্বার 1 এর মধ্যে আমরা যদি একটা ছন্দ লিখি যে হালি নাকে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সিন দিয়ে। দেখো হালিনা, এটা একটা নাম, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সিন দিয়ে। হালিনার হা দিয়ে হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে লি দিয়ে হচ্ছে লিথিয়াম, না দিয়ে হচ্ছে সোডিয়াম বা ন্যাট্রিয়াম, আমরা জানি সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, আর কে দিয়ে হচ্ছে কে বা পটাশিয়াম, আমরা জানি পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। তারপর দেখো রুবি দিয়ে হচ্ছে রুবিডিয়াম, আরবি। তারপরে সাজাবে দিয়ে হচ্ছে সিএস, সিজিয়াম। তারপর দেখো তোমার হচ্ছে ফ্রান্সিন হচ্ছে ফ্রান্সিয়াম, দিয়ে কিছু শিখতে হবে না। অর্থাৎ গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা একটা ছন্দ শিখবো, ছন্দটা হচ্ছে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সিন দিয়ে। যদিও ছন্দগুলো একটু হাস্যকর মনে হয়, তারপরে যদি যাদের মনে থাকে না তারা যদি ছন্দ দিয়ে মুখস্থ করো তাহলেও তোমাদের মনে থাকতে পারে। আর যদি মনে করো যে না আমরা ছন্দ শিখবো না, ছন্দ না শিখলেও, তাহলে হচ্ছে মৌলগুলোর নামগুলো মুখস্থ করে ফেলবা। গ্রুপ 1 এর মধ্যে কি কি মৌল আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কেন শিখতে হবে? কারণ তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে আমরা যখন হচ্ছে ধর্মের ক্রম পরিবর্তন শিখবো, তখন তোমার হচ্ছে এই মৌলগুলোর গ্রুপ নাম তোমার জানতে হবে। এই জন্য গ্রুপ 1 এর মধ্যে এই মৌলগুলো আছে, ছন্দ দিয়ে শিখতে পারো, এমনি করেও নিজে শিখে নিতে পারো। তারপরে গ্রুপ 2 এর ছন্দটা আমরা একটু দিয়ে দিচ্ছি।
যেগুলো মুখস্থ করতে হবে আমি সেগুলাই দিব, যেগুলো লাগবে দরকার সেগুলাই দিব, বাকিগুলো আমার দরকার নাই। গ্রুপ 2 এর মধ্যে আছে এই ছন্দটা একটু সুন্দর, খাওয়া দাওয়ার ব্যাপার রোজার দিনে। বিরিয়ানি, মোগলাই। লেখা না বুঝলে আমাকে বলবা। মোগলাই, কাবাব, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো আমরা বিরিয়ানির বি দিয়ে হচ্ছে বেরিলিয়াম, বিই। তারপরে হচ্ছে তোমার মোগলাই দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে হচ্ছে কাবাব দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, সিএ। সরিয়ে হচ্ছে স্ট্রনসিয়াম, এসআর, স্ট্রনসিয়াম বা এসআর। আর বাটিতে হচ্ছে বেরিয়াম, বাটিতে হচ্ছে বেরিয়াম, বি এ। রাখোটা আমি একটু কেটে দিচ্ছি, রাখোটা আর একটু নিচে লিখি, বেরিয়াম, বি এ। দেখো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই মৌলগুলো হচ্ছে তোমার গ্রুপ 2 এর মৌল। এই মৌলগুলোর নাম তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তুমি চাইলে হচ্ছে ছন্দ দিয়ে মুখস্থ করতে পারো, অথবা হচ্ছে মৌলগুলোর নাম মুখস্থ করলে হবে। তারপর আমরা চলে আসি হচ্ছে গ্রুপ 2 এর পরে আসবো হচ্ছে গ্রুপ 13 মুখস্থ করতে হবে। গ্রুপ 13 বা গ্রুপ 13 মুখস্থ করতে হবে। তো গ্রুপ 13 এর যে ছন্দটা সেটা হচ্ছে বড় আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। ইন্ডিয়া থাইল্যান্ড। তো বড় দিয়ে হচ্ছে বোরন, বি। আলী দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম। গেল, গ্যালিয়াম। ইন্ডিয়া দিয়ে হচ্ছে ইন্ডিয়াম। আর থাইল্যান্ড দিয়ে হচ্ছে থ্যালিয়াম, TH, থ্যালিয়াম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো যে বড় আলী গেল ইন্ডিয়া, বেরিলিয়াম, তোমার হচ্ছে সরি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এই হচ্ছে গ্রুপ 13 এই 4টা মৌল, এই কয়টা মৌল মুখস্থ করতে হবে। আর তারপর হচ্ছে দেখো তোমরা একটা কোশ্চেন করতে পারো যে এই গ্রুপে তো আরো মৌল আছে, আমরা ওই মৌলগুলোর নাম লাগবে না আমাদের, ওগুলো আমাদের মুখস্থ করতে হবে না, আমাদের যেগুলো মুখস্থ করতে হবে আমি সেগুলোই দিচ্ছি। তারপর আসা হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 হচ্ছে কাছে গেলে সোনা পাবে। কাছে গেলে সোনা পাবে। তো কাছে, কাছের কা দিয়ে হচ্ছে কার্বন, ছে দিয়ে হচ্ছে সিলিকন। গেলে জিই, জি মানে হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়াম। দেখো এখানে জিএ, অনেকে জিএ আর জিইর মধ্যে হচ্ছে একটু পার্থক্য মানে গুছিয়ে ফেলে, তোমার হচ্ছে গুলিয়ে ফেলে যে জিএ মানে হচ্ছে গ্যালিয়াম আর জিই মানে হচ্ছে জার্মেনিয়াম। আচ্ছা আমি একটু কমেন্ট দেখি। ওমর আফিফ জিহান আলামিন কি দেখছে, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হ্যাঁ আচ্ছা, তোমার হচ্ছে অনেক ইয়ে আছে, তোমার ওগুলো লাগবে না, আমি যেগুলো দিচ্ছি এগুলো শিখো। আমি হচ্ছে বাড়তি কোনোটাই দেই নেই। হ্যাঁ তোমার হচ্ছে যেই মৌলগুলো লাগবে ওই মানে গ্রুপ নাম সহকারে ওই মৌলগুলোই আমি দিছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো অনেক ছন্দ আছে, তোমার যেটা ভালো লাগে এটা শিখবা, কিন্তু হচ্ছে আমি হচ্ছে বাড়তিগুলো দিলাম না আর কি। তারপর হচ্ছে গ্রুপ 13 ব্রাজিল, আর্জেন্টিনা। আচ্ছা সমস্যা নাই, অনেক আছে। হাই লিনাকে, আচ্ছা সমস্যা নাই, অনেক আছে, এটা দেখার বিষয় না। আমরা হচ্ছে দেখো আমি কিন্তু সব মৌল দেই নাই, কারণ সব মৌল মুখস্থ করতে হবে না।
কাছে গেলে সোনা পাবে, এটা হচ্ছে গ্রুপ 14। তো গ্রুপ 14 হচ্ছে কি কি আছে দেখো। সোনা মানে হচ্ছে টিন বা এসএন। এসএন মানে হচ্ছে কি টিন, স্টেনাম, স্টেনাম। আর হচ্ছে পাবে মানে হচ্ছে লেড বা পিবি, প্লাম্বাম, লেড বা পিবি। এই গ্রুপ 14 এই কয়টা মৌল গ্রুপ সহকারে তোমার মুখস্থ রাখতে হবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্রোনসিয়াম বা টিন, প্লাম্বাম বা লেড। ঠিক আছে, এই চারটা গ্রুপ আমি আজকে দিলাম, এই চারটা গ্রুপ মুখস্থ করবো, বাকিগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দিব। তো আমাকে আবার পড়া দিতে হবে কিন্তু, হ্যাঁ। আজকের ক্লাস আমরা এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। যদিও ছন্দগুলো মুখস্থ না করলেও কিন্তু মৌলের নামগুলো মুখস্থ করতে হবে, কারণ এই মৌলগুলো আমাদের অনেক ব্যবহার আছে। ঠিক আছে, এদের গ্রুপ নাম তোমার জানতে হবে। যেন তোমার ক্যালসিয়াম শুনলে তুমি বলতে পারো যে ক্যালসিয়াম গ্রুপ 2 এর। ইন্ডিয়াম শুনলে যেন বলতে পারো ইন্ডিয়াম গ্রুপ 13 এর। তুমি যদি হচ্ছে সিলিকন শুনো, যদি তোমাকে জিজ্ঞেস করো সিলিকন কোন গ্রুপে, তোমাকে বলতে হবে মানে কোনো কিছু না দেখে তোমাকে বলতে হবে সিলিকন হচ্ছে গ্রুপ 14 এর। এভাবে এই জন্য হচ্ছে এগুলো মুখস্থ রাখতে হবে তোমার। আচ্ছা, আমাদের এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আমাদের আজকের টপিক এই পর্যন্তই। তো টপিক শেষ করার আগে, ক্লাস শেষ করার আগে আমি হচ্ছে পড়া দিয়ে দিব। ওই পড়াগুলো হচ্ছে সবাই নোট করে লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, আমি চেক করে দিব। ঠিক আছে, আচ্ছা। তো আমি পড়া দিয়ে দিচ্ছি, একটু খাতা নিয়ে বসেন, পড়াগুলো একটু লিখে নেন। আমি মুছে দিলাম আজকে। আচ্ছা, তোমরা হচ্ছে আমাকে হচ্ছে যে পড়াগুলো দিবা, 1 নম্বরে পড়া দিবা হচ্ছে প্রথম কোশ্চেন, প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন 1। এটা হচ্ছে একটু আমাকে লিখে এটা আমাকে উত্তরটা লিখে দিবা যে গ্রুপ ও পর্যায় বলতে কি বুঝো। গ্রুপ ও পর্যায় বলতে কি বুঝো। গ্রুপ ও পর্যায় বলতে কি বুঝো। প্রশ্ন নাম্বার 2, পর্যায় সারণীর বৈশিষ্ট্য বর্ণনা করে। এটা একটা বড় প্রশ্ন। পর্যায় সারণীর, এটা বইতে একটু সাজিয়ে দেওয়া আছে, তোমরা লিখে নিবে ওখান থেকে। পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য লিখো বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন 3, ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারি বলতে কি বুঝো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রশ্ন 4, ডি ব্লক মৌল বলতে কি বুঝো। ব্লক মৌল বলতে কি বুঝো।
প্রশ্ন নম্বর 5, এস ব্লক মৌল বলতে কি বুঝো? আচ্ছা, তারপরে হচ্ছে প্রশ্ন 6, সোডিয়ামকে এস ব্লক মৌল বলা হয় কেন? প্রশ্ন 7, ফসফরাসকে পি ব্লক মৌল বলা হয় কেন? ফসফরাসকে পি ব্লক মৌল বলা হয় কেন? আচ্ছা, প্রশ্ন 8, ফেরামকে ডি ব্লক মৌল বলা হয় কেন? প্রশ্ন 9, নিউডোমিয়াম বা এনডি নিউডোমিয়ামকে এফ ব্লক মৌল বলা হয় কেন? কাটে দে। আচ্ছা, নিউডোমিয়ামকে এফ ব্লক মৌল বলা হয় কেন? এই প্রশ্নগুলোর আমি আর দিলাম না, যেই কোশ্চেনগুলো লিখে দিছি এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখে আমাকে হচ্ছে স্ক্রিন ছবি তুলে তারপর হচ্ছে মেসেঞ্জারে পাঠাবা, ঠিক আছে? আর তোমাদেরকে নিয়ে আমি একটা মেসেঞ্জারে গ্রুপ খুলে দিব, ওখানে সবাই হচ্ছে মানে বিস্তারিত হচ্ছে জানতে পারবা, বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারবা। আর হচ্ছে দেখো, এই যে আমরা তোমার হচ্ছে প্রশ্নগুলো লিখে দিলাম, এটা আশা করি এগুলো অ্যান্সার পারবা। গ্রুপ ও পর্যায় বলতে কি বুঝো, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ল্যান্থনেট একনেটের সারি বলতে কি বুঝো, ডি ব্লক মৌল বলতে কি বুঝো, এস ব্লক মৌল বলতে কি বুঝো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে দিবা? যেমন দেখো, সোডিয়ামকে এস ব্লক মৌল বলা হয় কেন? প্রথমে হচ্ছে আমরা বলবো যে সোডিয়ামকে এস ব্লক মৌল বলা হয় কারণ প্রথমে তোমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, sp-df ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে বলবা যে আমরা দেখবো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মধ্যে শেষ কক্ষপথের ইলেকট্রনটি এস অরবিটালে যায়, তাই সোডিয়ামকে এস ব্লক মৌল বলা হয়। এভাবে পি অরবিটাল, আয়রনকে ডি অরবিটালে বলা হয় কেন? ইলেকট্রন বিন্যাস করে তারপর তোমরা দেখাই দিবে যে এটা ডি ইলেকট্রন ডি অরবিটালে যায়, তাই এটা হচ্ছে ডি ব্লক মৌল। বা নিউডোমিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, করার পর দেখবা যে শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে যায়, তাই এটা হচ্ছে কি এফ ব্লক মৌল। আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। তো হচ্ছে পরবর্তী ক্লাস হচ্ছে নির্দিষ্ট টাইমেই আমি দিয়ে দিছি হচ্ছে তোমার এই গ্রুপের মধ্যে, আমাদের যেই মেসেঞ্জার গ্রুপ আছে নাজমুল স্যার ক্লাস 9, সেখানে হচ্ছে আমি দিয়ে দিছি ক্লাস শিডিউল। তোমাদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টা 30 সময়ে হচ্ছে আমাদের দুপুর 12টা 30-এ আমাদের ক্লাস শুরু হবে। সবাই হচ্ছে নির্দিষ্ট টাইমে হচ্ছে অ্যাক্টিভ থাকবা অনলাইনে, ঠিক আছে? আর হচ্ছে এই হোমওয়ার্কগুলো করে, SW-গুলো করে আমাকে হচ্ছে সবাই দেখাবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই রোজা রাখবা, নামাজ পড়বা, আমার জন্য দোয়া করবা। ওকে, বাই। আচ্ছা।
আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার 10টা কোশ্চেন দেন। আচ্ছা 9টাই দিলাম। আলামিন, আদম 9টাই করে দাও আমাকে। স্যার আর কোশ্চেন দিয়েন না। আচ্ছা যাই হোক, স্যার হয়েছে। আচ্ছা আর দিলাম না, এগুলা হচ্ছে করে আমাকে হচ্ছে দেখাবা। আর তোমরা যেটা বললা যে বায়োলজি ক্লাস, হ্যাঁ বায়োলজি ক্লাস নিব, সমস্যা নাই। আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে আচ্ছা আরেকটা ক্লাস কেমিস্ট্রির নেই, তারপরেরটা হচ্ছে বায়োলজির নিব। টানা বায়োলজি 2-3টা নিয়ে বায়োলজিও আগায় দিব। তোমরা এটা নিয়ে টেনশন করো না, আমরা হচ্ছে সিলেবাস শেষ করবো। একটু বিস্তারিত করে পড়ো, এখন তো বাসার মধ্যে বসে থাকো, তো একটু বেশি বেশি করে পড়ো, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা আমি হচ্ছে এই এই যে ক্লাসটা নিলাম, ক্লাসটা আমি ডিলিট করব না, এটা হচ্ছে আমি গ্রুপে রেখে দিব। যদি কেউ কোনো দিক দিয়ে সমস্যা হয় আবার হচ্ছে রিপিট করে দেখে শিখতে পারবা। আর হচ্ছে তোমরা হচ্ছে চেষ্টা করবা নোট করার জন্য, যে টপিকগুলো আমি পড়াইছি ওগুলো হচ্ছে শিখে একটু নোট করে রাখবা। নোটটাও আমাকে দেখায়ও কীভাবে নোট করতেছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।